আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের উপর আমার 14তম লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় মৌলিক কণিকা। আজকে সম্পূর্ণ একটি নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। মৌলিক কণিকা এর ইংলিশ টার্ম হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলস। আজকে মৌলিক কণিকা অধ্যায়ে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমেই মৌলিক কণিকা কি বা মৌলিক কণিকা বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর মৌলিক কণিকার শ্রেণীবিন্যাস, মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা, মৌলিক কণিকার ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া, মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে সংরক্ষণশীল নীতি সমূহ এবং মৌলিক বিক্রিয়া সমূহ এবং এদের বৈশিষ্ট্য, এসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আজকে আমি আমার ক্লাসটি শুরু করি। মৌলিক কণিকা বা এলিমেন্টারি পার্টিকেলস। মৌলিক কণিকা অধ্যায়টি জানার আগে প্রথমে জানতে হবে মৌলিক কণিকা বলতে আসলে আমরা কি বুঝি। মৌলিক কণিকা বলতে বোঝায় সেই সব পরম আদি এবং অবিভাজ্য ক্ষুদ্রতম কণাগুলোকে যাদের সমন্বয়ে গঠিত হয়েছে বিশ্বজগতের সমস্ত প্রকারের জড় পদার্থ। বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক বস্তু কণার উদাহরণ প্রদান করেন যেগুলো একসময় ধরা হতো মৌলিক, কিন্তু পরে যেগুলো সংমিশ্র বলে প্রমাণিত হয়েছে। একসময় সকল পদার্থের পরমাণু গঠনকারী তিনটি কণা, যেমন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এই তিনটি কণাকে ধরে নেওয়া হয়েছিল মৌলিক এবং অখণ্ডনীয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় একমাত্র ইলেকট্রনই মৌলিক কণিকা, অপর দুইটি অর্থাৎ প্রোটন ও নিউট্রন মৌলিক কণা নয়। তারা সৃষ্টি হয়েছে কোয়ার্ক নামের অতি ক্ষুদ্রতম মৌলিক কণার সমন্বয়ে। মৌলিক কণিকাগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়: বেরিয়ন, লেপটন, মেসন ও অ্যান্টিকণা। মৌলিক কণিকার শ্রেণীবিন্যাস, দ্য ক্লাসিফিকেশন অফ এলিমেন্টারি পার্টিকেলস। এখানে ছকের সাহায্যে মৌলিক কণিকার একটা শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। মৌলিক কণিকাকে যে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলোকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে চলো জেনে নিই প্রত্যেকটি ভাগের নাম ও এদের সংকেত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই হচ্ছে বেরিয়ন শ্রেণী। বেরিয়ন শ্রেণীকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে নিউক্লিয়ন, অপরটি হচ্ছে হাইপেরন। নিউক্লিয়ন বলতে আমরা সাধারণত প্রোটন এবং নিউট্রনকে বুঝিয়ে থাকি। প্রোটন ও নিউট্রনের ভর হচ্ছে যথাক্রমে 1.008665 অ্যাটমিক মাস ইউনিট এবং 1.007277 অ্যাটমিক মাস ইউনিট। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 1.6 into 10⁻⁻19 কুলম্ব। নিউট্রন চার্জ শূন্য। এরপরে হচ্ছে হাইপারন। বিভিন্ন ধরনের হাইপারন গুলো হলো ল্যাম্ডা কণা, যার সংকেতকে এভাবে লেখা হয়। এরপর হচ্ছে ধনাত্মক সিগমা, এখানে ধনাত্মক প্যারিটি চিহ্নটা হচ্ছে প্লাস দেওয়া আছে ধনাত্মক, আর এখানে সিগমা, এটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়, তো নর্মালি সিগমা বলা যেতে পারে। এরপরে হচ্ছে ঋণাত্মক সিগমা, নিরপেক্ষ সিগমা। নিরপেক্ষ কারণ এখানে হচ্ছে একটা জিরো সাইন দেওয়া হয়েছে, এই জন্য এটা নিরপেক্ষ সিগমা। ঋণাত্মক জাই, এই সাইনটার নাম হচ্ছে জাই। এই সাইনগুলোর নাম, প্রত্যেকটার নাম তোমাদেরকে মনে রাখতে হবে। এটাকে বলা হয় হচ্ছে জাই। আর এটার উপরে যে মাইনাস সাইন রয়েছে এই জন্য এটাকে
বলা হবে হচ্ছে ঋণাত্মক জাইল। এর পরেরটা হচ্ছে নিরপেক্ষ জাইল। এগুলো হচ্ছে বিভিন্ন হাইপারন। এরপরে হচ্ছে আসছে লেপটন শ্রেণী। লেপটনের মধ্যে কণাগুলো হলো ইলেকট্রন, ফোটন, নিউট্রিনো এবং মিউন। ইলেকট্রন। ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জযুক্ত কণা। এর ভর 5.48 into 10 to the power -4 অ্যাটমিক মাস ইউনিট এবং এর চার্জ হলো 1.6 into 10 to the power -19 কুলম্ব। এরপরে হচ্ছে ফোটন। ফোটনের কোনো চার্জ নেই, অর্থাৎ ফোটন চার্জ শূন্য এবং এর স্থির ভর শূন্য। নিউট্রিনো। নিউট্রিনোরও কোনো চার্জ ও ভর নেই, অর্থাৎ এর চার্জ এবং ভর উভয় শূন্য। মিউন। মিউন ঋণাত্মক চার্জযুক্ত এবং ভর 270, ইলেকট্রন ভরে 270 গুণ, অর্থাৎ 270 ইন্টু ইলেকট্রন ভর। এখন হচ্ছে মেসন শ্রেণী। এগুলো হচ্ছে মেসন শ্রেণীর প্রকারভেদ, বা বলা যেতে পারে মেসন শ্রেণীর মধ্যে অন্যতম কণিকাগুলো হচ্ছে এগুলো। তো প্রথমটি হচ্ছে ধনাত্মক পাই মেসন। এটাকে পায়ের ওপর প্লাস চিহ্ন দিয়ে লেখা হয়। এই ধনাত্মক পাই মেসনকে পায়নও বলা যেতে পারে। এই পায়নের ভর ইলেকট্রন ভরে 270 গুণ। পায়ন, যেহেতু এটা ধনাত্মক পায়ন, তাই এর চার্জ হবে ধনাত্মক, অর্থাৎ এটি ধনাত্মক চার্জযুক্ত। এরপরে হচ্ছে নিরপেক্ষ পাই মেসন। নিরপেক্ষ, তাহলে আমরা বলতেই পারি যে এখানে কোনো চার্জ নেই, অর্থাৎ এটি চার্জ শূন্য, আর এর ভর ইলেকট্রনের ভরে 264 গুণ। চার্জযুক্ত কণা কে মেসন। এটাকে কে প্লাস দিয়ে প্রকাশ করা হয়। আমরা চার্জযুক্ত কে মেসনকে কেউনও বলতে পারি। এটি ধনাত্মক চার্জযুক্ত, কারণ এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর এর ভর ইলেকট্রনের ভরে 996 গুণ। এরপর নিরপেক্ষ কে মেসন বা কেওন। এটির কোনো চার্জ নেই, কারণ সেটি জিরো বা নিরপেক্ষ দেখাই যাচ্ছে সংকেত থেকে। এটির কোনো চার্জ নেই এবং এর ভর ইলেকট্রনের ভরে 967 গুণ। অ্যান্টিকণা। এই কণার মধ্যে উল্লেখযোগ্য কণিকাগুলো হলো অ্যান্টিপ্রোটন, অ্যান্টিনিউট্রন, পজিট্রন, অ্যান্টিনিউট্রিনো, অ্যান্টিমিউ মেসন এবং অ্যান্টিচার্জযুক্ত কে মেসন। প্রথমেই হচ্ছে অ্যান্টিপ্রোটন। প্রোটন, যেহেতু আমরা জানি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, তাহলে অ্যান্টিপ্রোটন, অ্যান্টি কথাটিকে বিপরীত, ঠিক আছে, তাহলে অ্যান্টিপ্রোটন হবে ঋণাত্মক চার্জযুক্ত, আর এর ভর প্রোটনের ভরেরই সমান হবে। এরপর হচ্ছে অ্যান্টিনিউট্রন। নিউট্রনের কোনো চার্জ নেই আমরা জানি, তাহলে অ্যান্টিনিউট্রনেরও কোনো চার্জ থাকবে না, আর এর ভর হবে 1.0086 অ্যাটমিক মাস ইউনিট। পজিট্রন, একে ই প্লাস দিয়ে প্রকাশ করা হয়, আর ইলেকট্রনকে আমরা জানি ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। পজিট্রনের ভর 4.48 into 10 to the power -4 AMU। অ্যান্টিনিউট্রিনো।
এর ভর ও চার্জ উভয়ই শূন্য। অ্যান্টি-মিউ মেসন। এই অ্যান্টি-মিউ মেসন ধনাত্মক চার্জযুক্ত কণা, আর এর ভর ইলেকট্রনের ভরে 270 গুণ। দেখো এখানে একটু খেয়াল করে, অ্যান্টি-মিউ মেসনকে কিন্তু আমরা মিউ প্লাস লিখেছি, কারণ নর্মাল যে মিউন এখানে সেটি হচ্ছে মিউ মাইনাস, এজন্য এটা হচ্ছে মিউ প্লাস। অ্যান্টি চার্জযুক্ত কে মেসন, এটি ঋণাত্মক চার্জযুক্ত এবং এর ভর ইলেকট্রনের ভরে 966 গুণ। মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বারস অফ এলিমেন্টারি পার্টিকেলস। মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা রয়েছে। সেই কোয়ান্টাম সংখ্যাগুলো হলো, প্রথমটি ল্যাপটন কোয়ান্টাম সংখ্যা, একে এল দিয়ে প্রকাশ করা হয়। তোমাদের অবশ্যই এই সংকেতগুলো মাথায় রাখতে হবে, কারণ বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের সময় এই সংকেতগুলো তোমাদের ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে ব্যারিয়ন কোয়ান্টাম সংখ্যা, এটিকে বি দিয়ে প্রকাশ করা হয়। 3 নাম্বার অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা, অস্বাভাবিক কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। 4 নাম্বারটি হচ্ছে আইসোস্পিন কোয়ান্টাম সংখ্যা, আইসোস্পিন কোয়ান্টাম সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আই। এরপরে হচ্ছে সমতা, সমতাকে প্যারিটি বলা হয়, তাই এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। 6 নাম্বারটি হচ্ছে আধান সংশ্লেষ প্রতিসাম্য, এটিকে সি দিয়ে প্রকাশ করা হয়। আর সর্বশেষটি বা 7 নাম্বারটি হচ্ছে সময় পুনরাবৃত্তি প্রতিসাম্য, এটিকে টি দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা যে প্রকারভেদগুলো দেখতে পেলাম, এগুলো আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি, পরে স্লাইডগুলোতে আমরা এগুলো বিস্তারিত বর্ণনা দিব। তবে একটা জিনিস এখানে খেয়াল করার মতো বিষয় যে আমরা জানি প্রোটন, ইলেকট্রন ও ফোটন এই তিনটি হচ্ছে স্থায়ী কণা। আসলে কেন? মৌলিক কণার বৈশিষ্ট্য এখনো অনুধাবন করা সম্ভব হয়নি, কিন্তু পরীক্ষালব্ধভাবে প্রতিষ্ঠিত ধর্মাবলীর উপর ভিত্তিতে দেখা যায় যে মৌলিক কণা ক্ষণস্থায়ী, যা ক্ষণজীবী, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে অন্যান্য বিভিন্ন প্রকার কণায় রূপান্তরিত হয়। তাহলে মৌলিক কণিকা যেহেতু ক্ষণস্থায়ী, তো এর মধ্যে অবস্থিত ইলেকট্রন, প্রোটন ও ফোটন কেন স্থায়ী? এটি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানের ভাষায় যে সকল কণার জীবনকাল 10⁻⁻10 অথবা 10⁻⁻20 তাদেরকে স্থায়ী কণারূপে অভিহিত করা হয়। এদের স্থায়ী বলা হয় কারণ এরা শক্তিশালী নিউক্লীয় মিথস্ক্রিয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় না। যে নিউক্লীয় মিথস্ক্রিয়ার সময়কাল প্রায় 10⁻⁻23 সেকেন্ড এবং এই সময়কাল অনুযায়ী ওই সকল কণার জীবনকাল অনেক দীর্ঘ সময়, তাই এদেরকে স্থিতিশীল বলা হয়। মৌলিক কণিকার ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া, different types of interaction of elementary particles। মৌলিক কণাগুলোর 4 প্রকার প্রক্রিয়া পরিচালিত হয়। শক্তি ক্রমানুসারে প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া ব্যাখ্যা করব এখন আমরা। প্রথমেই হচ্ছে
শক্তিশালী প্রতিক্রিয়া। নিউক্লিয়াসের মধ্যে যে বল নিউক্লিয়নগুলোকে শক্ত করে ধরে রাখে তা একটি শক্তিশালী প্রতিক্রিয়ার উদাহরণ। এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এই প্রতিক্রিয়ার পাল্লা হচ্ছে 2 × 10⁻⁻15 মিটার এবং এটি 10⁻³ সেকেন্ডের মধ্যে সংঘটিত হয়। নিউক্লিয়ন দ্বারা মেসন অথবা নিউক্লিয়নের বিক্ষেপণ, দুটি কণার বিক্রিয়ায় নতুন কণার উৎপত্তি, আলফা ক্ষয় ইত্যাদিও শক্তিশালী প্রতিক্রিয়ার উদাহরণ। কুলম্ব প্রতিরোধ বাঁধের জন্য আলফা ক্ষয়ের সংঘটন অনেক সময় দীর্ঘ হয়ে থাকে। এরপরে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় প্রতিক্রিয়া। বিদ্যুৎ চুম্বকীয় প্রতিক্রিয়া সকল আধান সম্পন্ন কণাগুলোর মধ্যে কার্যকরী, আর এর বাহক ফোটন এবং এর পাল্লা অসীম। ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণরত ইলেকট্রনের পেছনে রয়েছে এই প্রতিক্রিয়া। গামা ফোটন হতে ইলেকট্রন ও পজিট্রন সৃষ্টি। ইলেকট্রনের পজিট্রনের মিলিত হয়ে গামা ফোটন তৈরি করা হচ্ছে এই প্রতিক্রিয়ার উদাহরণ। এর মধ্যে আরও রয়েছে নিরপেক্ষ পাই মেসন, নিরপেক্ষ সিগমা হাইপেরন ও নিটা মেসনের ক্ষয়প্রাপ্তি। এদের ক্ষয়প্রাপ্তির ফলে কমপক্ষে একটি ফোটন সৃষ্টি হয়, আর এগুলোকেও বলা যায় এই প্রতিক্রিয়ার উদাহরণ। তীব্রতার দিক থেকে প্রথম প্রতিক্রিয়ার চেয়ে এটি 100 গুণ কম এবং এর সংঘটন সময় 10⁻⁻16 সেকেন্ড। এরপরে দুর্বল প্রতিক্রিয়া। দুর্বল প্রতিক্রিয়া কোনো আকর্ষী শক্তি তৈরি করে না। বিটা ক্ষয়ে অন্তর্ভুক্ত অনেকগুলো অস্থায়ী কণা ক্ষয়ের পিছনে এটি কাজ করে। 10⁻⁻15 মিটারেও চেয়েও কম পাল্লার এই প্রতিক্রিয়ার সংঘটন হয় 10⁻⁻10 সেকেন্ড হতে 10⁻⁻8 সেকেন্ড পর্যন্ত। দুর্বল প্রতিক্রিয়ার বাহক কণা দুইটি ভর প্রোটন ভরের তুলনায় যথাক্রমে 80 ও 90 গুণ। এই পরিক্রমার বাহক বোসন সমূহ। এরপরে সর্বশেষটি হচ্ছে মহাকর্ষীয় প্রতিক্রিয়া। মহাকর্ষীয় প্রতিক্রিয়া সবচেয়ে বেশি দুর্বল, বাকি তিনটি থেকে এটি সবচেয়ে বেশি কম শক্তিশালী। তবে এই পরিক্রমার পাল্লা হচ্ছে অসীম। বৃহৎ পদার্থগুলোর মধ্যে মহাকর্ষ শক্তি প্রবল হলেও মৌলিক কণাসমূহের মধ্যে এটি এতই নগণ্য যে হিসাবের মধ্যেই পড়ে না। মহাকর্ষ ক্ষেত্রের ক্ষেত্রকণা হচ্ছে গ্র্যাভিটন। এটি আধান শূন্য, এর ঘূর্ণি সংখ্যা 2, স্থির ভর 0 এবং এটি স্থায়ী। এগুলো ছিল মৌলিক কণিকার ক্ষেত্রে বিভিন্ন প্রতিক্রিয়ার বিবরণ। এবার চলে যাই মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে সংরক্ষণশীল নীতি সমূহের ব্যাখ্যা নিয়ে। মৌলিক কণিকা সমূহের ক্ষেত্রে সংরক্ষণশীল নীতি সমূহ। The conservation laws of elementary particle. মৌলিক কণিকা সংঘাতের ক্ষেত্রে বিভিন্ন রাশি সংরক্ষিত হয়, আবার কোনোটি সংরক্ষিত হয় না। এখানে আমরা রাশিগুলোর সংরক্ষণশীলতা সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে
লেপ্টন সংখ্যার সংরক্ষণ। যে কোনো মিথস্ক্রিয়ায় ফোটনের মোট সংখ্যা সংরক্ষিত হয়। এখানে ই মাইনাস, নিউ ই, মিউ মাইনাস, নিউ মিউ, টাউ মাইনাস, নিউ টাউ, এগুলোর প্রত্যেকটি নামই কিন্তু তোমরা প্রথমে মৌলিক কণিকা শ্রেণীবিন্যাসের মধ্যেই জেনেছ। এই লেপ্টনগুলোর প্রতিটি লেপ্টন সংখ্যা হচ্ছে ধনাত্মক 1 অর্থাৎ +1। আর লেপ্টন কণাগুলো প্রতিটি হচ্ছে ই প্লাস, নিউ ই, মিউ প্লাস, মিউ নিউ, টাউ প্লাস আর নিউ টাউ বার। এখানে হচ্ছে এটা যদি ধনাত্মক হয় এটা হবে ঋণাত্মক, ঠিক এটার বিপরীতটা। দেখো এখানে মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস। আর যদি কোনো সংকেতের উপর বা চিহ্নটা দেওয়া হয় সেটাও আমরা অ্যান্টির কথার জন্য ব্যবহার করে থাকি। তো এদের প্রত্যেকটি লেপ্টন সংখ্যা হচ্ছে -1, এগুলার প্রত্যেকটি সংখ্যা হচ্ছে +1 আর এগুলার প্রত্যেকটি সংখ্যা হচ্ছে -1। এছাড়া অন্য সব মৌলিক কণার লেপ্টন সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ লেপ্টন কণাগুলো, এই লেপ্টন কণাগুলো বাদে অন্য যেসব মৌলিক কণা আছে সেগুলোর লেপ্টন সংখ্যা হবে 0। শুধুমাত্র এই নেগেটিভ গুলার জন্য হবে হচ্ছে +1 আর এখানে পজিটিভ মানে অ্যান্টি গুলোর জন্য হবে -1। ঠিক আছে। লেপ্টন কণাগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়ায় লেপ্টন সংরক্ষণ বিধি প্রযোজ্য। লেপ্টন সংরক্ষণ নীতি অনুযায়ী আদি ও চূড়ান্ত অবস্থা যথাক্রমে I ও F হলে লেপ্টন সংখ্যার সংরক্ষণশীল নীতিকে আমরা এভাবে লিখতে পারি: Li summation Li is equal to summation Lf is equal to ধ্রুবক। এখানে I দিয়ে ইনিশিয়াল বোঝানো হয়েছে এবং F দিয়ে ফাইনাল বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে বেরিয়ন সংখ্যার সংরক্ষণ। যে কোনো মিথস্ক্রিয়ায় বেরিয়নের মোট সংখ্যা সংরক্ষিত হয়। এখানে নিউট্রন, প্রোটন, ল্যাম্ডা কণা, সিগমা, জাই, ওমেগা মাইনাস প্রতিটি বেরিয়ন সংখ্যা হচ্ছে +1 এবং এদের অ্যান্টিকণাগুলোর সংখ্যা হবে, অ্যান্টিকণাগুলোর বেরিয়ন সংখ্যা হবে -1। এবং এইসব কণা ছাড়া, এইসব বেরিয়ন কণা ছাড়া বাকি যেসব মৌলিক কণা থাকবে তাদের বেরিয়ন সংখ্যা হবে হচ্ছে B = 0। তো বেরিয়ন সংখ্যা সংরক্ষণ নীতি অনুযায়ী আদি অবস্থা যদি I হয় এবং শেষ অবস্থা যদি F হয় তাহলে সংরক্ষণশীল নীতি অনুযায়ী আমরা লিখব হচ্ছে summation Bi is equal to summation Bf is equal to ধ্রুবক। দ্যাট মিন্স আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখলাম যে ধ্রুবক আসে, মানে সংরক্ষণশীল নীতি মেনে চলে। এরপরে হচ্ছে বিস্ময়করতার সংরক্ষণ বিধি বা অস্বাভাবিকতার সংরক্ষণ নীতি। অস্বাভাবিকতা সংখ্যার সংরক্ষণ নীতি শক্তিশালী ও তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়াগুলোয় পালিত হয়, কিন্তু দুর্বল মিথস্ক্রিয়ায় পালিত হয় না। সর্বপ্রথম যেসব অস্বাভাবিক কণা পরীক্ষায় পর্যবেক্ষণ করা হয়েছিল তাদের জন্য অস্বাভাবিকতা, যাকে কিনা আমরা S দিয়ে প্রকাশ করি, এর মান আরোপ করা হয় +1 অথবা -1 এবং অস্বাভাবিকতা ছাড়া অন্য সকল মৌলিক কণায় অস্বাভাবিকতার S এর মান হচ্ছে 0। তাহলে কোনগুলোকে পজিটিভ ধরা হয় আর কোনগুলোকে নেগেটিভ 1 ধরা হয় এটি আগে একটু জেনে নিই। এখানে ধনাত্মক K মেসনে অস্বাভাবিকতার সংখ্যার মান হচ্ছে +1, নিরপেক্ষ K মেসন এরও অস্বাভাবিকতার সংখ্যার মান হচ্ছে +1।
বা +1। এছাড়া ল্যামডা কণা ধনাত্মক, ঋণাত্মক সিগমা এবং নিরপেক্ষ সিগমা এদের সকলেরই অস্বাভাবিক সংখ্যার মান হচ্ছে -1। এখন এই সংরক্ষণ নীতি অনুযায়ী যদি আদি অবস্থা i এবং শেষ অবস্থা f হয়, তাহলে মোট সংরক্ষণ নীতিকে লেখা যায় আগের মতোই। আমরা লিখব হচ্ছে সামেশন si সামেশন sf ধ্রুবক। এর পরেরটি হচ্ছে আইসোস্পিন সংরক্ষণ। সকল প্রকার মিথস্ক্রিয়ায় আইসোস্পিন সংরক্ষিত হয় না। যেহেতু শক্তিশালী মিথস্ক্রিয়া কণার চার্জের উপর নির্ভরশীল নয়, বরং অস্বাভাবিকতা সংরক্ষণ করে, এবং যেহেতু আইসোস্পিনের সম্পর্কগুলো রৈখিক, তাই টি এবং টিজেড উভয়ই শক্তিশালী মিথস্ক্রিয়ায় সংরক্ষিত হবে। সমতা সংরক্ষণ। শক্তিশালী এবং তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়াগুলোর সমতা বা প্যারিটি যথোপযথভাবে সংরক্ষিত হয়, এর কোনো ব্যতিক্রম ঘটে না। কিন্তু দুর্বল মিথস্ক্রিয়ায় প্যারিটি সংরক্ষিত হয় না, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আধান সংশ্লেষ প্রতিসাম্য সংরক্ষণ। শক্তিশালী ও তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়াগুলোতে আধান সংশ্লেষ প্রতিসাম্য সংরক্ষিত হয়, কিন্তু সমতার মতোই দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সেগুলো সংরক্ষিত হয় না। এর পরেরটি এবং সর্বশেষটি হচ্ছে সময় পুনরাবৃত্তি প্রতিসাম্য সংরক্ষণ। শক্তিশালী ও তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়াগুলোতে সময় পুনরাবৃত্তি বা বিপরীতকরণ লঙ্ঘনের কোনো ঘটনা পর্যবেক্ষণ করা না গেলেও অত্যন্ত দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে সেটি দেখা যায়। তবে সামগ্রিকভাবে দুর্বল মিথস্ক্রিয়ায় এই লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে স্পষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এখন চলো দেখি কোন কোন প্রক্রিয়ায় কোন কোন কোয়ান্টাম সংখ্যা সংরক্ষিত থাকে। এখানে প্রক্রিয়ার নামগুলো দেখানো হয়েছে, আর এখানে দেখানো হয়েছে হচ্ছে যেসব কোয়ান্টাম সংখ্যাগুলো সংরক্ষিত থাকে। দেখো, প্রথমে হচ্ছে শক্তিশালী প্রক্রিয়া। শক্তিশালী প্রক্রিয়ার মধ্যে কি কি সংরক্ষণ থাকে? বেরিয়ন, অস্বাভাবিকতা, আইসোস্পিন, সমতা, আধান সংশ্লেষ প্রতিসাম্য ও সময় পুনরাবৃত্তি কোয়ান্টাম সংখ্যাগুলো সংরক্ষিত থাকে। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে দুর্বল প্রক্রিয়া। দুর্বল প্রক্রিয়ার মধ্যে লেপটন, বেরিয়ন, আধান সংশ্লেষ প্রতিসাম্য ও সময় পুনরাবৃত্তি কোয়ান্টাম সংখ্যাগুলো সংরক্ষিত থাকে। এরপরে হচ্ছে মহাকর্ষী প্রক্রিয়া। এখানে শুধু বেরিয়ান কোয়ান্টাম সংখ্যা সংরক্ষিত থাকে। এবং সর্বশেষটি হচ্ছে তড়িৎচুম্বকীয় প্রক্রিয়া। এখানে লেপটন, বেরিয়ান, অস্বাভাবিকতা, সমতা, আধান সংশ্লেষ প্রতিসাম্য ও সময় পুনরাবৃত্তি কোয়ান্টাম সংখ্যা সংরক্ষিত থাকে। তাহলে চলো এর পরের টপিকসে চলে যাই। এর পরের টপিকসটির নাম হচ্ছে মৌলিক বিক্রিয়া সমূহ এবং এদের বৈশিষ্ট্য। মৌলিক বিক্রিয়াগুলো হলো লেপটন, পাই মেসন এবং কে মেসন। এখন আমরা এই বিক্রিয়াগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করি লেপটন দিয়ে। কোনো লেপটন শক্তিশালী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তারা শুধু দুর্বল ও বিদ্যুৎচুম্বকীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। পদার্থের সাথে নিউট্রিনোর বিক্রিয়ার সম্ভাবনা অত্যন্ত কম, তবে দু-এক ক্ষেত্রে এ জাতীয় প্রক্রিয়া দেখা যায়। এখানে হচ্ছে লেপটন কণার সাথে নিউট্রন এর বিক্রিয়ার ফলে প্রোটন
এবং ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। আবার এখানে ইলেকট্রন কণার সাথে প্রোটনের বিক্রিয়ার ফলে নিউট্রন এবং পজিট্রন উৎপন্ন হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলোই ইলেকট্রন কণা। এদের সাথে বিভিন্নভাবে আমরা দেখতে পেলাম নিউট্রন আর প্রোটন বিক্রিয়া করছে। আবার দেখা যায় নিয়ন কোনো নিউক্লিয়াসের দ্বারা ধরা পড়ে তার প্রোটনের সাথে বিক্রিয়া করতে পারে। এর ফলে যে শক্তি উৎপন্ন হয় তা নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে পারে এবং লেপটন কণা উৎপন্ন হতে পারে। এখানে মিউন হচ্ছে প্রোটনের সাথে বিক্রিয়ার মাধ্যমে নিউট্রন এবং লেপটন কণা উৎপন্ন করেছে। আবার দেখা যায় ইলেকট্রনের সাথে প্রোটনের বিক্রিয়ার মাধ্যমে নিউট্রন এবং লেপটন কণা উৎপন্ন হয়। এরপরে হচ্ছে পাই মেসন। পাই মেসন প্রায়ই পরমাণুর কক্ষপথে ধরা পড়ে এবং দ্রুত নিউক্লিয়াসে গিয়ে প্রোটনের সাথে শক্তিশালী প্রতিক্রিয়া করে। এজন্য মিউন ধরা পড়ার চেয়ে পায়ন ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণেই খুব কম পায়নকে মুক্ত অবস্থা থেকে ক্ষয় হতে দেখা যায়। প্রায় ক্ষেত্রে ক্ষয়প্রাপ্তির আগেই সেটি নিউক্লিয়াসের সাথে বিক্রিয়া করে বসে। এখানে পায়ন প্রোটনের সাথে বিক্রিয়া করেছে এবং ইটা এবং নিরপেক্ষ পায়ন উৎপন্ন করেছে। আরেকটা বিক্রিয়া করেছে কি পায়ন প্রোটনের সাথে আবার বিক্রিয়া করে ইটা এবং গামাও উৎপন্ন করতে পারে। অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন পাই মেসন দিয়ে প্রোটনকে আঘাত করলে অধিক ভর বিশিষ্ট কণার সৃষ্টি হয়। মেসনের গতিশক্তি উৎপন্ন কণার বাড়তি ভরের সৃষ্টি করে। নভোরশ্মির মধ্যে উপস্থিত অত্যন্ত গতিশীল পাই মেসন অথবা কণা ত্বরণ যন্ত্র হতে নিক্ষিপ্ত কৃত্রিমভাবে উচ্চ গতিপ্রাপ্ত পাই মেসন প্রোটনের সাথে নানাবিধ সংঘর্ষ সংগঠন করে। এখানে পাই মেসনের সাথে প্রোটনের অনেকগুলো বিক্রিয়া দেখানো হয়েছে। কি কি হতে পারে? পাই মেসনের সাথে প্রোটনের বিক্রিয়ার মাধ্যমে ল্যামডা কণা ও নিরপেক্ষ কে মেসন উৎপন্ন হতে পারে। কে মেসনকে আমরা কেওনও বলতে পারি। অথবা এই দুটো বিক্রিয়ার মাধ্যমে ঋণাত্মক সিগমা এবং কেওন উৎপন্ন হয়। এছাড়াও নিরপেক্ষ সিগমা কেওন উৎপন্ন করতে পারে। আবার ল্যামডা কণা নিরপেক্ষ কে মেসন, প্রতিপক্ষ কে মেসন, ধনাত্মক কে মেসন এবং পাই মেসন উৎপন্ন করতে পারে। অর্থাৎ পাই মেসন প্রোটনের সাথে অনেকভাবেই বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এই সবগুলো বিক্রিয়াই শক্তিশালী বিক্রিয়া, আর এ কারণে অস্বাভাবিকতার সংখ্যা সহ সব কোয়ান্টাম সংখ্যার নিত্যতা এখানে লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে কে মেসন। কে মেসনের অস্বাভাবিকতার সংখ্যা -1 হওয়ায় সেটি সরাসরি -1 অস্বাভাবিকতার সংখ্যা বিশিষ্ট হাইপারন তৈরি করতে পারে। অস্বাভাবিক কণা হওয়ায় এবং ভর বেশি বিধায় পাই মেসনের চাইতে কে মেসনের হাইপারন উৎপাদনের ক্ষমতা অনেক বেশি। এখানে কে মেসনের সাথে প্রোটনের বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন হাইপারন উৎপন্ন হয়েছে, সেগুলো দেখানো হয়েছে। এই সবগুলো হচ্ছে হাইপারন কণা। আবার কে প্লাস এবং কে জিরো এর অস্বাভাবিকতার সংখ্যা +1 হওয়ায় এগুলো হাইপারন তৈরি করতে পারে না। এগুলো নিউক্লিয়নের সাথে শুধুমাত্র বিক্ষেপণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে কে প্লাসের সাথে নিউট্রনের বিক্রিয়ার ফলে নিউট্রন এবং কে প্লাস আবার উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে কোনো হাইপারন তৈরি হয়নি। আবার অস্বাভাবিকতার সংখ্যা -1 হওয়ায় প্রতি কণা কে জিরো স্বচ্ছন্দে হাইপারন তৈরি করতে পারে। এখানে প্রতিপক্ষ কে জিরো
হচ্ছে নিউট্রনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন হাইপারন তৈরি করেছে। এভাবে কে মেসন বিভিন্ন কণার সাথে বিক্রিয়ার মাধ্যমে হাইপারন উৎপন্ন করে এবং দেখা যায় যে পাই মেসনের চাইতে কে মেসনে হাইপারন উৎপাদনের ক্ষমতা বেশি। রেফারেন্সেস, এখানে কিছু রেফারেন্স বুকসের নাম দেওয়া আছে। তোমরা এসব বইয়ের থেকে আজকে যেসব বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো বিস্তারিত পড়তে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমি মৌলিক কণিকার ওপর আমার সর্বশেষ লেকচারটি দিব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।